যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পুলিশের তাণ্ডব, শিক্ষার্থীদের বয়ানে উঠে এলো ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় নিরাপত্তা বাহিনীর হামলার ভয়াবহতা। বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির কোনো সুযোগ নেই, শিক্ষার্থী আন্দোলন নিয়ে বাইডেনের হুঁশিয়ারি। ইহুদি বিদ্বেষ বিরোধী বিল পাশ কংগ্রেসে। বিতর্কিত বিলকে কেন্দ্র করে উত্তাল জর্জিয়া। রাজধানী সহ বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ, নিরাপত্তা বাহিনীর সাথে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার শিক্ষার্থীদের উপর পুলিশি তাণ্ডবের পর থমথমে পরিবেশ পুরো ক্যাম্পাস জুড়ে। দিনের আলো ফুটতেই দেখা যায় বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থান করছে দাঙ্গা পুলিশ। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি সত্ত্বেও বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বাক বিতণ্ডাও হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। এর আগে বৃহস্পতিবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর চড়াও হয় পুলিশ। ব্যাপক অভিযানের পর সরিয়ে দেয়া হয় অবস্থানরত শিক্ষার্থীদের, ব্যবহার করা হয় জল কামান। এ সময় দফায় দফায় টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ, রাবার বুলেটও চার্জ করা হয়। আটক করা হয়েছে বহু আন্দোলনকারীকে। এখন পর্যন্ত 2000-এর বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলে জানানো হয়। এদিকে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে ইউনিভার্সিটি অব পোর্টল্যান্ড, ইউনিভার্সিটি অব ওয়াশিংটন সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ইউনিভার্সিটি অব পোর্টল্যান্ডের লাইব্রেরিতে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় অভিযান চালিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দেয়া হয়। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় পুলিশি তাণ্ডবের সময় গ্রেপ্তার করা হয়েছে শতাধিক শিক্ষার্থীকে, অথচ তাদের বিষয়ে এখনও কোনো তথ্য জানায়নি প্রশাসন। এমন অভিযোগ শিক্ষার্থীদের। নিরাপত্তা বাহিনীর তাণ্ডব থেকে বাঁচতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান নিলে সেখানেও হামলা চালায় পুলিশ। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের হামলার ঘটনায় মার্কিন প্রশাসনের বিরুদ্ধে চলছে তুমুল সমালোচনা। কোনো সন্ত্রাসী কিংবা অপরাধীকে নয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপরাধ শিক্ষার্থীদের ধরতে চলছে পুলিশের ধাওয়া। গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার পোর্টল্যান্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, তাদের ছত্রভঙ্গ করতে চলছে পুলিশের তাণ্ডব। এর আগে বৃহস্পতিবার পুলিশ রাতভর তাণ্ডব চালায় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ক্যাম্পাসে। নির্বিচার হামলার শিকার শিক্ষার্থীদের বয়ানে উঠে এসেছে পুলিশি ভয়াবহতা। আমি ছিলাম ব্যারিকেডের একেবারে সামনে। পুলিশ ব্যাটন দিয়ে আমার হাতে প্রথমে আঘাত করে। পুলিশ খুবই হিংস্র আচরণ করেছে আমাদের সাথে। চারদিক থেকে আমাদের উপর হামলে পড়ে। কিছু বোঝার আগেই ব্যারিকেড ভেঙে সরিয়ে দেয়। পুলিশি হামলার মুখে শিক্ষার্থীরা অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ভেতর। সেখানেও চলে তাণ্ডব। নিরাপত্তা বাহিনী আটক করেছে শতাধিক শিক্ষার্থীকে। এখনও পাওয়া যায়নি তাদের কোনো খোঁজ খবর। পুলিশ বলছে তারা 119 জনকে আটক করেছে। সেই শিক্ষার্থীরা এখন কোথায়, কি অবস্থায় আছে তা এখনো পর্যন্ত জানানো হয়নি আমাদের ক্যাম্পাসে পুলিশ কেন অবস্থান করবে, তারা এখান থেকে কখন সরবে সেটাও বলা হচ্ছে না। পুলিশ যেভাবে অভিযান চালিয়েছে ক্যাম্পাসের মাঝে, তাতে আমরা আতঙ্কিত। আমরা ভয়ে আছি। মনে হচ্ছে যে কোনো সময় আবারও হামলা চালাবে নিরাপত্তা বাহিনী। এদিকে বিশ্ববিদ্যালয়ের মতো সংবেদনশীল স্থানে পুলিশের এ ধরনের তাণ্ডবের পর তুমুল সমালোচনার মুখে মার্কিন প্রশাসন। এ ধরনের পদক্ষেপকে স্বৈরাচার এবং তৃতীয় বিশ্বের কর্মকাণ্ডের সাথে তুলনা করা হচ্ছে। গাজার পক্ষে যেসব শিক্ষার্থী আন্দোলন করছেন তাদের আমি অভিনন্দন জানাই। তারা দেশব্যাপী একটা আন্দোলনকে জোরদার করে তুলছেন। ফিলিস্তিনের পক্ষে কথা বলা হলে কি ধরনের নির্যাতন আসতে পারে সেটাই তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এদিকে প্রশাসনিক চাপ থাকার পরও বিক্ষোভ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। শিক্ষার্থীদের প্রতিবাদ জানানোর অধিকার আছে, কিন্তু বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির কোনো সুযোগ নেই, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের সমর্থনে ছড়িয়ে পড়া বিক্ষোভ নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। বাইডেন বলেন, ভিন্ন মত প্রকাশ গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড গ্রহণযোগ্য হতে পারে না। এ সময় বিশ্ববিদ্যালয়ে পুলিশের অভিযানের পক্ষেও সাফাই গায়ান বাইডেন। বলেন, রাষ্ট্রের সম্পদ ধ্বংস করা প্রতিবাদের কোনো ভাষা হতে পারে না, এটা আইনের পরিপন্থী।
peacefully assemble and make their voices heard. ভাঙচুর, অনুপ্রবেশ, ক্যাম্পাস বন্ধ করে দেয়া কিংবা ক্লাস ও গ্র্যাজুয়েশন বাতিল করতে বাধ্য করা, এসব কোনোটি শান্তিপূর্ণ প্রতিবাদ হতে পারে না। যুক্তরাষ্ট্র কোনো কর্তৃত্ববাদী দেশ নয় যে ভিন্নমতকে দমন করা হবে, তবে শৃঙ্খলাকে অবশ্যই প্রাধান্য দেওয়া হবে। In fact, peaceful protest is মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে একটি বিল পাশ হয়েছে। বিভিন্ন সংগঠনগুলোর বিরোধিতা সত্ত্বেও বিলটি পাশ হয়। এটি এখন অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হবে। বিলটি পাশের পক্ষে ভোট দিয়েছেন 320 জন সদস্য, আর বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন 91 জন। ধারণা করা হচ্ছে গাজায় ইসরায়েলের হামলার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিক্ষোভ চলছে তার প্রতিক্রিয়া হিসেবে বিলটি পাশ করা হয়েছে। এর ফলে ইসরায়েল রাষ্ট্রকে আক্রমণ করে কিছু বলাকেও ইহুদি বিদ্বেষ হিসেবে গণ্য করা হবে। ইহুদি বিদ্বেষের চর্চার অভিযোগ তুলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তহবিল বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা বিভাগ। যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করায় বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় দেশটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল। এই যুদ্ধে ইহুদিবাদের সমর্থন করায় কিছু ব্রিটিশ ও মার্কিন কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ব্রায়ান পি ফেন্টন, ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপার সহ 7 কর্মকর্তা। এর পাশাপাশি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ট শাপ সহ একাধিক সেনা কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতায় বিধ্বস্ত বাড়িঘর পুনর্নির্মাণ করতে 80 বছর সময় লাগতে পারে, এমনটি জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার বিবৃতিতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP জানায়, বর্তমান সংঘাতের উপর ভিত্তি করে এই অনুমান করা হয়েছে এটি কয়েক দশকের দুর্ভোগ তৈরি করবে বলেও জানানো হয়। সংস্থাটি জানায়, গাজা ইসরায়েলি বোমা হামলায় যে পরিমাণ বাড়িঘর ধ্বংস হয়েছে তা এই শতাব্দীতে পুনর্নির্মাণ করা সম্ভব নয়। সংস্কার কাজ শেষ করতে পরবর্তী শতাব্দী পর্যন্ত সময় লাগতে পারে। এক্ষেত্রে ব্যয় হতে পারে প্রায় $40 বিলিয়ন। গাজায় কর্তৃপক্ষ বলছে, 7 অক্টোবরের পর থেকে উপত্যকায় এখন পর্যন্ত প্রায় 80,000 বাড়িঘর ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকায় চলমান আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত করল তুরস্ক। সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম সহ বন্ধ রাখা হয়েছে লেনদেন কার্যক্রম। বৃহস্পতিবার এক বিবৃতিতেই তথ্য জানায় দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়, যতক্ষণ না পর্যন্ত ইসরায়েল গাজায় বাধাহীনভাবে পর্যাপ্ত ত্রাণ সরবরাহের অনুমতি দেয় ততদিন এই সিদ্ধান্ত বহাল থাকবে। গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ছাত্র আন্দোলন ছড়িয়েছে বিশ্বের অন্যান্য দেশেও। যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দেশে। বুধবার ব্রিটেনের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভবনের বাইরে তাঁবু গেড়ে অবস্থান নেয় শত শত শিক্ষার্থী। ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে প্রতিবাদ করেন আন্দোলনকারীরা। ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভকারীদের স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস প্রাঙ্গণ। ফিলিস্তিনের সহমর্মিতায় বিক্ষোভ হয়েছে অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত সংস্থাগুলোর সাথে সম্পর্ক ছিন্নের দাবিতে সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। করা হয় র্যালি, ছাউনি বানিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। বিতর্কিত ফরেন এজেন্ট বিলকে কেন্দ্র করে আন্দোলনে উত্তাল জর্জিয়া। বৃহস্পতিবার রাজধানী সহ প্রধান শহরে বিক্ষোভে নামেন লাখো মানুষ। বন্ধ করে দেওয়া হয় মূল সড়ক। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। গেল কয়েকদিন ধরেই বিক্ষোভে উত্তাল জর্জিয়া। বিতর্কিত ফরেন এজেন্ট বিলের খসড়া অনুমোদনকে কেন্দ্র করে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। আইনটি প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর টিবিডিসির গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। শুরুতে পার্লামেন্ট ভবন ঘেরাও করলেও পরবর্তীতে শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। নেচে গেয়ে পতাকা হাতে প্রতিবাদ জানান তারা।
আমরা এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কখনোই হাল ছাড়ব না। বিশেষ করে জর্জিয়ার তরুণ সমাজ যথেষ্ট আত্মবিশ্বাসী। বিজয়ী না হওয়া পর্যন্ত লড়াই করব। গত বছরও আন্দোলন করেছি, দুর্ভাগ্যবশত এবছরও করা লাগছে। আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। নাগরিকদের পাশাপাশি খসড়া আইনটির সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়নও। অগ্রহণযোগ্য বলে দাবি করা হয়েছে আইনটিকে। জর্জিয়ার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমনকি বিরোধী দলের সাথেও কথা বলেছি। যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। পাশ হওয়া আইনটিতে স্বচ্ছতা নেই। ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে এটি জর্জিয়ার জন্য বাধা হিসেবে দাঁড়াতে পারে। উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জর্জিয়ার পার্লামেন্টে পাশ হওয়া আইনের খসড়ার সমালোচনা করেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র অ্যান্টনি ব্লিংকেন। জর্জিয়ার আইনটি নিয়ে আমরা ভীষণভাবে উদ্বিগ্ন। এটি সমর্থনে সরকারি কর্মকর্তাদের মিথ্যা বিবৃতির নিন্দা জানাচ্ছি। এ ধরনের আইন জর্জিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ককে দুর্বল করবে। প্রস্তাবিত এই আইন অনুযায়ী যদি কোনো গণমাধ্যম বা এনজিও 20% বেশি ভিন দেশের অনুদান নেয়, তাহলে সেটিকে বিদেশি স্বার্থ সংশ্লিষ্ট সংস্থা হিসাবে নিবন্ধন করতে হবে। রাশিয়াতেও এ ধরনের আইন থাকায় আইনটিকে রুশ প্রভাবিত বলা হচ্ছে। গত বছরেও এমন আইন বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছিল ক্ষমতাসীন ড্রিম পার্টি। সেবার আন্দোলনের মুখে সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয় প্রশাসন। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া সংক্রান্ত বিল পাশের প্রায় 15 দিন হলেও এখনও দেশটিতে পৌঁছায়নি সহায়তা। তাই রণক্ষেত্রে দিন দিন আরও কোণঠাসা হয়ে পড়ছে কিয়েভ। কবে নাগাদ দূরপাল্লার মিসাইল আর আর্টিলারির শেল হাতে পাবে সেনারা, সে ব্যাপারে এখনও জানা যায়নি কোনো তথ্য। তাতে সেনাদের মধ্যে বাড়ছে হতাশা। চলতি বছর রাশিয়ার রণকৌশলের কাছে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে ইউক্রেন। মাত্র 4 মাসেই 1200 মিসাইল, 1500 ড্রোন ও 8500 গাইডেড বোম্বিংয়ের শিকার হয়েছে দেশটি। আর তাই গেল কয়েক মাস ধরে প্রতিরক্ষা ব্যবস্থা ও কামান গোলা বারুদের অভাবে চরম দুশ্চিন্তায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গেল মাসে মার্কিন পার্লামেন্টে দেশটির জন্য পাশ হয়েছে $6100 কোটি সামরিক সহায়তা বিল। কথা ছিল এক সপ্তাহের মধ্যেই সহায়তা পাবে ইউক্রেন, কিন্তু প্রায় 15 দিন পেরিয়ে গেলেও অস্ত্র পৌঁছায়নি। তাই হতাশা বাড়ছে সেনাদের। যুদ্ধের শুরুর দিকে দিনে আমরা কমপক্ষে 100 আর্টিলারি শেল ছুড়তাম। এখন 5-6টার বেশি শেল ছোড়ার অনুমতিই নেই আমাদের। শেলগুলো পেলে পরিস্থিতি সত্যিই বদলে যেতে পারে। তারা যে একেবারেই আমাদেরকে কোণঠাসা করে ফেলেছে তা বলছি না, কিন্তু অস্ত্রশস্ত্রে ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে, যার একটা প্রভাব তো এখানে পড়ছেই। শুধু অস্ত্র নয়, জনবল সংকটেও নাকাল ইউক্রেনের সেনাবাহিনী। পুরনো সৈন্যরা অনেকেই হয়ে পড়েছেন অসুস্থ। শুধু অস্ত্র নয়, জনবল সংকটও বাড়ছে দিন দিন। যারা একটানা যুদ্ধ করে যাচ্ছে তারা এখন অসুস্থ হয়ে পড়ছে। তাদের চিকিৎসার পাশাপাশি বিশ্রামও দরকার। একে তো অস্ত্র নেই, তার উপর লোকবল কম। আমার নিজেরই কম করে হলেও 1 সপ্তাহ বিশ্রাম দরকার, কিন্তু কিছু করার নেই। দিনে 15 থেকে 17 ঘন্টা করে ডিউটি করছি। ইউক্রেনের সেনারা যখন অস্ত্র সংকটে, তখন নিজেদের সক্ষমতার জানান দিতেই নতুন করে অস্ত্র কেনার ঘোষণা দিয়েছে রাশিয়া। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ইউক্রেনের আরও একটি এলাকা দখলে নিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার পূর্বাঞ্চলের বেরদিয়েকির গ্রামটির নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী। দখলকৃত শহরটির মস্কো নিয়ন্ত্রণাধীন আবদিপকা থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। বিবৃতিতে রুশ বাহিনী জানায়, হামলার মুখে এলাকাটি থেকে পিছু হটে ইউক্রেনীয় সেনারা। এছাড়াও ইউক্রেনের দ্বিতীয় কৌশলগত বৃহত্তম শহর খার্কিভে গাইডেড বোমার হামলা চালিয়েছে রাশিয়া। এতে আহত হয়েছে অন্তত 8 শিশু। হামলায় ক্ষতিগ্রস্ত হয় একটি স্পোর্টস সেন্টার। এদিকে যুদ্ধাপরাধের দায়ে রাশিয়ার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। অভিযোগে বলা হয়, আত্মসমর্পণের সময় 21 ইউক্রেনীয় সেনাকে হত্যা করে রুশ বাহিনী। ইউক্রেন যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ অস্বীকার করল রাশিয়া। যুক্তরাষ্ট্রের তোলা অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে মস্কো প্রশাসন। বুধবার এমনটি দাবি করেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। বলেন, আন্তর্জাতিক চুক্তি অনুসারে এই যুদ্ধক্ষেত্রে রাসায়নিক ও জৈব অস্ত্রের নিষেধাজ্ঞা মেনে চলে রাশিয়া।
গেল কয়েকদিন ধরে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে বিষাক্ত গ্যাস ক্লোরোপিক্রিন ব্যবহারের অভিযোগ তুলছে হোয়াইট হাউস। শ্বাসরোধকারী পদার্থটি ব্যবহার করে ইউক্রেনের সেনাদের অসুস্থ করছে রুশ বাহিনী, বিবৃতিতে দাবি করে ওয়াশিংটন। যুদ্ধে ক্লোরোপিক্রিনের ব্যবহার আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। বিষাক্ত গ্যাসটির সংস্পর্শে এলে চোখে মুখে জ্বালা পোড়া সহ ফুসফুসে সমস্যা হয়, ভুগতে হয় নানা ধরনের চর্মজনিত রোগেও। ভারতে যে কোনো মূল্যে সিএএ আইন কার্যকরে আবারও হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেন মোদী, সেখানে এই হুঁশিয়ারি দেন তিনি। এর পাশাপাশি সন্দেশখালী ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করেন তিনি। हमारी बहनों के साथ সন্দেশখালীতে দলিত নারীদের উপর নির্যাতন চালানো হয়েছে, এ নিয়ে পুরো ভারত তোলপাড়। অথচ এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস সরকারের কোনো পদক্ষেপই নেয়নি। উল্টো অভিযুক্তদের রক্ষায় নেমেছে তারা। পুরো দেশের মানুষ যখন সিএএ বাস্তবায়ন করছে, তখন টিএমসি এর বিরোধিতা করছে। क्या सिर्फ इसलिए নিজের পুরনো আসন আমেথি থেকে নয়, বরং কংগ্রেসের ঘর হিসেবে পরিচিত উত্তরপ্রদেশের রায়বারেলি থেকে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী। অন্যদিকে আমেথি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন গান্ধী পরিবারের আস্থাভাজন হিসেবে পরিচিত কংগ্রেস নেতা কিশোরী লাল শর্মা। শুক্রবার এই সিদ্ধান্ত জানায় কংগ্রেস। 20 মে আমেথি এবং রায়বারেলিতে ভোট হবে। 2004 থেকে 2019 পর্যন্ত দীর্ঘ 15 বছর আমেথির এমপি ছিলেন রাহুল, কিন্তু গেল লোকসভা নির্বাচনে তিনি স্মৃতি ইরানির কাছে হেরে যান। জওহরলাল নেহরুর আমল থেকে রায়বারেলি কংগ্রেসের আসন হিসেবে পরিচিত। এরই মধ্যে আমেথি থেকে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি মনোনয়নপত্র জমা দিয়ে দিয়েছেন। আর রায়বারেলিতে বিজেপির প্রার্থী হচ্ছেন উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশ প্রতাপ সিং। 1962 এবং 1999 সালে নির্বাচন ছাড়া বাদ দিয়ে এই আসনে সবসময় নেহেরু গান্ধী পরিবারের কেউ না কেউ প্রার্থী হয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই আসন থেকে 3 বার জয়ী হয়েছেন। নাটকীয় অভিযানে উদ্ধার করা হলো বন্যার পানিতে আটকে পড়া দম্পতিকে। বৃহস্পতিবার ব্রাজিলের রিও গ্র্যান্ডে রাজ্যে এই ঘটনা ঘটে। প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায় বন্যার পানির উচ্চতা বাড়ার কারণে ঘরের ছাদে অবস্থান নেয় ওই দম্পতি। তাদের দেখতে পেয়ে এগিয়ে আসে মিলিটারি পুলিশের একটি হেলিকপ্টার। পরে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে এই ঘটনার পর সুস্থ আছেন ওই দম্পতি জানা গেছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে ব্রাজিলের রাজ্যটি। ভারী বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে বন্যা। ভয়ঙ্করভাবে পানির উচ্চতা বাড়ায় তলিয়েছে রাস্তাঘাট ও ব্রিজ। বিদ্যুৎ বিচ্ছিন্ন রাজ্যের বেশ কয়েকটি শহর জারি করা হয়েছে দুর্যোগকালীন অবস্থা। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মারা গেছেন 29 জন, নিখোঁজ আছেন অন্তত 60 জন। রাজ্যের 154টি অঞ্চলে বাস্তুচ্যুত হয়েছেন 10,000-এরও বেশি মানুষ। মার্কিন বিমান নির্মাণ সংস্থা বোয়িংয়ের মান নিয়ে প্রশ্ন তোলা জোশুয়া ডিন মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয় অসুস্থতার কারণে মৃত্যু হয় তার। গেল জানুয়ারিতে 737 ম্যাক্স 9 উড়োজাহাজের দরজায় বিস্ফোরণ হয়। এরপর থেকে এই বিষয়টি নজরদারি করছে স্পিরিট অ্যারো সিস্টেম। জোশুয়া ডিন স্পিরিট অ্যারো সিস্টেমের কর্মী ছিলেন। তিনি বোয়িংয়ের দরজার মান নিয়ে প্রশ্ন তোলেন। ওই ঘটনায় তাকে বরখাস্ত করা হয়। দর্শক, যমুনা আই ডেস্ক কাজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।